আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও, বিয়ের সময় বাড়ি থেকে মার্কেট আনিয়ে নেব আমি। আব্রাহাম রাত 10টা বাজে মেহেরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে। অবাক হয় মহিতা, এভাবে যেতে দেওয়া যায়? নতুন জামাই কোনো আপ্যায়ন তো আব্রাহামের ঠিকঠাক হলো না। একটার পর একটা বিপদ শেষই হচ্ছে না। সেদিন এলো, খাবারও খেতে পারলো না, ভাইয়ের সাথে হসপিটালে চলে গেল, এরপর তো আর আসেনি। তিনি বাহিরে তাকালো, ঝুম বৃষ্টি তখন। ওর এখানে বৃষ্টি মাথায় এসেছে। মহিতা বেগম বলল, আজকের রাতটা থেকে যাও বাবা, সকালের নাস্তাটা করে যাও। এত সুন্দর করে আবদার করলো আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না। যদিও তারও ইচ্ছে হচ্ছে থাকার, তবে বোকাশোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না। এদিকে মেহেরিন দাঁড়িয়ে আছে। মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখে সে। কিছু সময় পর সে মিনমিন করে বলল, বৃষ্টি হচ্ছে প্রচুর, সকালে চলে যাবেন না হয়? থাকতেই হবে, এমন একটু জোর করলে কি ক্ষতি হয় বেয়াদব মেয়েটার? আব্রাহাম অনেক ভেবে রাজি হলো। মহিতা বেগম বেশ খুশি হলেন। মেহেরিন এই কথা শোনা মাত্র গিয়ে একটা গামছা নিয়ে এলো। নতুন গামছা হয়তো বা আব্রাহামের জন্য এনে রেখেছে। আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতর চলে গেল। কলপারে যাওয়া যাবে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে যে। আব্রাহাম হাত মুখ ধুয়ে এরপর এলো। গামছা বারান্দায় মেলে দিয়ে এসেছে। মেহেরিন তখন বিছানার চাদর পরিবর্তন করছে। বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে ডেকে মিনমিন করে বলল, আসুন, বিছানা রেডি, শুয়ে পড়ুন। আব্রাহামের মন ফুরফুরে। ঠোঁট কামড়ে ধরে আচমকাই প্রশ্ন করল, তুমি রেডি? কি? মেহেরিন অবুঝ চোখে তাকিয়ে বলে উঠল। আব্রাহামের বড্ড অসহায় লাগে নিজেকে। ভেতরে ভেতরে রাগও হচ্ছে। দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না। আজব প্রশ্ন, ইঙ্গিত বুঝে না, বেয়াদব মার্কা মেয়ে। আব্রাহাম বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড। একটু রোমান্টিক হতে পারে না? তা কেন হবে? শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে, গাদা মেয়ে। মেহেরিন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে যে কথার ইঙ্গিত একেবারে বুঝেনি তেমন নয়। লজ্জাও পাচ্ছে মেয়েটা, তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল। বাহিরের ওয়েদার আজ বেশ রোমান্টিক। হিমেল হাওয়ায় চারিদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড়। টিনশেড বিল্ডিং এর চালার উপর রিমঝিম বৃষ্টির শব্দ। আব্রাহাম এর আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি। সুর বেশ মধুময় শোনাচ্ছে। মেহেরিন আব্রাহামের থেকে দূরত্ব রেখে শুয়ে। একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকেও এমন ওয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্থির রাখতে পারে? স্বাভাবিকভাবে বিপরীত প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে। আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে, যদিও মেহেরিন এমন কিছুই করছে না, ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে মেয়েটার হাত আব্রাহামের হাতের উপর রেখে দিয়েছে। অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে। মেহেরিন নিজেও ঘুমায়নি। আব্রাহাম খপ করে মেয়েটার সেই হাতটা ধরে নিল। ভালোবাসা থাকলেই যে সংসার হয় এমন নয়। ভালোবাসা ছাড়াও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে। এটা খুব বেশি অপরাধ নয়। তবুও আব্রাহাম দোটানায় ভুগতে লাগলো। যদিও ও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে। আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রুক্ষ সিগারেটে পোড়া ওষ্ঠধয় ছুঁয়ে দিল, তখন টের পেল সে ভীতু স্বভাবের মেয়েটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। সাহস বাড়ল বই, কমল না পুরুষটার। দূরত্ব ঘুচিয়ে বইয়ের সাথে আরো একটু ঘনিষ্ঠ হলো নিজে থেকে। ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্তু জড়িয়ে দুজনেই। সেটার নিচে থেকে মেয়েটার উদরে হাত রাখলো আব্রাহাম। আলতো করে নিজের দিকে টেনে নিল। বালিশ থেকে মাথা তুলে মেয়েটার গলায় রাখলো মুখ। রুক্ষ পুরুষেলি ঠোঁটের ছোঁয়া লাগলো গলায়। উষ্ণ নিঃশ্বাসে শরীর শিরশির করে। চোখ বন্ধ করে মেহেরিন। তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার, আই নিড সামথিং। মেহেরিন বরফের অনুরূপ জমে গেল। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটা। আব্রাহাম এবার শক্ত করে দুই হাতে মেহেরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। স্লো ভয়েসে বলে উঠল, একটা শাড়ি পরবে? মেহেরিন অবাক হলো। এত আবেগ নিয়ে আবদার করার কি আছে? বললেই হতো। অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে। আব্রাহাম টের পেল। আলগা করে দিল হাতের বাঁধন। ছাড়া পেতে মেহেরিন উঠে গেল। লাইট অন করে ওয়ার্ড্রপ খুলল। শপিং ব্যাগগুলো এখনো খোলা হয়নি। শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকালো। চোখে চোখে যেন জিজ্ঞাসা করলো কোনটা পরবে। আব্রাহাম দুই হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। মেহেরিনের হাতের শাড়ি দুটো এক পলক দেখে বলল, নীলটা। নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে। মেহেরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল। আব্রাহাম উঠে বসলো। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরলো। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছাড়লো। কিসের যে একটা তেষ্টা পাচ্ছে। সিগারেটের না। আব্রাহাম দুই একবার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না। তবুও শেষ করলো সময় নিয়ে। কিন্তু তখনও রমণীর আসার নামগন্ধ নেই।
আব্রাহাম বিছানা ছাড়ল। ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই দরজা খুলে মেহরিন বেরিয়ে এলো। খুব সুন্দর করে পরেছে শাড়ি, চুল বিনুনি করা, এলোমেলো আছে সেই বেনি, ঘন দীর্ঘ কালো চুল। আব্রাহাম কখন যে মেয়েটার তার সম্মুখে এসে দাঁড়িয়ে টেরও পেল না। মেহরিন ওর দিকে পিট করে দেয়ালে লাগানো ছোট আয়নাটার সামনে দাঁড়ালো। ওয়ার্ড্রপের উপর থেকে কাজল নিয়ে চোখে লাগালো। আব্রাহাম মেহরিনের থেকে 1.5-2 ফিট লম্বা তো অনায়াসে হবে, তাই খুব বেশি অসুবিধা হলো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে। মেহরিন কাজল লাগিয়ে যখন চুল আঁচড়াতে যাবে তখনই বাদ সাধলো আব্রাহাম, পেছন থেকে হাত ধরে নিল। মেহরিন আবারও চাইলো অবুঝ চোখে। আব্রাহাম একবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফের বইয়ের দিকে চাইলো, বলল, চুল বেদনা, এভাবে থাকো। এরপর বিছানায় গিয়ে বসলো। মেহরিনকে বসালো নিজের সামনে। গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচুমাচু করিতে থাকা মেহরিনকে। আচ্ছা, ওর কি মনে প্রশ্ন জাগেনি কেন আব্রাহাম তাকে শাড়ি পরতে বলল? হয়তো এসেছে, এটা খুব বেশি অবাক হওয়ার নয়। তবু আব্রাহামের এই বোকা রানীকে কেন জানি ভালোবাসাহীন ছুঁয়ে দিতে ইচ্ছা করলো না। কিছু সময় আগের জাগা কামনা বাসনা উবে গেল। দীর্ঘ সময় তাকিয়ে থেকেও যেন আজ এই রমণীকে দেখার তৃষ্ণা মিটল না। রাতের অর্ধপ্রহর হতে মেহরিনের চোখে ঘুমে বন্ধ হয়ে আসে। এত সময় আব্রাহামের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেল। এখন ঘুমে শরীর ঢুলঢুল করছে। আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর উপর নিতে ঘুম হাওয়া হয়ে গেল। চট করে সরতে নিলেই আব্রাহাম বলে উঠল, সরি মেউরানি, তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার। নাও আই এম জেলাস। কি বলবে মেহরিন? ড্যাব ড্যাব চোখে চোখ জোড়া আরো বড় বড় করে তাকিয়ে রইল। মেহরিন কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম মেয়েটার অধরে আলতো করে চুমু খেলো। মেহরিনের কি যে হলো, চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল। অস্বাভাবিক তো নয়, খুব স্বাভাবিক এটা। স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হওয়ারই। মনের মধ্যে পুরুষকে নিয়ে একটা অনুভূতি মেহরিনের রয়েছে, সেটা বিয়ের আগে থেকে। এখন প্রশ্ন, আব্রাহামের মনে আছে তো মেহরিনকে নিয়ে কোনো অনুভূতি? মেহরিন জানে না, তবুও নিজের মনে ছক কষে। অনুভূতি না থাকলে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে নিশ্চয় করতো না। 3 দিন হলো আজ আবরাজ কল করে না ফিজাকে। আজ আবার জুনায়েদ এসেছে বাড়ি। ফিজা নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে। রাতে মেয়েটার আচমকায় আজ কোনো অজানা কারণে ভয় হচ্ছে। আব্রাহাম বাড়ি নেই। ইলা বেগম, মিলন খান নিচের রুমে, জুনায়েদ নিচতলার দক্ষিণ করিডোরে সেই গেস্ট রুমে। তবুও ভয় হচ্ছে বেচারির। বিশাল বড় এই বাড়িতে কোনো এক রুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না। ফিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায়, একটা কল আসবে, ফোন করবে সেই মানুষটা। একটু আশা অপেক্ষা, সময় ফুরায় কিন্তু অপেক্ষা ফুরায় না। তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে মেয়েটা। কি এমন রাজকার্যে ব্যস্ত এই পুরুষ, একটা ফোন কলের সময় নেই তার? আগে তো এমন হয়নি। চোখে তার অবহেলায় জল জমেনি, তবে আজ কেন জমছে? উত্তর খুঁজে পায় না সে। ফোনের রিংটোনের শব্দে চোখ মেলে চাইল। গম্ভীর পুরুষের একখানা ছবি সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল। কালো স্যুট পরে, চশমা হাতে, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েস কারটার দিকে। এটা ফিজা বাংলাদেশে দেখেনি, জার্মানিতে দেখা পেয়েছিল এটার। নজর কাড়া এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে। তর্জনী আঙ্গুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে। এরপর কল রিসিভ করলো। খোঁচা খোঁচা দাড়ি সর্বপ্রথম নজরে এলো। বলেছিল তার দাড়ি ভালো লাগে। এরপর হঠাৎ হয়ে ওঠা প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি, ক্লিন শেভ করেনি আর, যার ফলস্বরূপ সুন্দর খোঁচা খোঁচা এই দাড়ি হয়েছে এখন। আবরাজ ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে। সাব্বির কল করেছিল তাকে, সে জানিয়েছে বউ তার আপসেট। দুবার করে সাব্বিরকেও কল করে ফেলেছে। অগত্যা যোগাযোগ করতেই হলো, নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে কথা বলে নিত। এখনো তো মিস্টার জি এর সাথে সাক্ষাৎকার বাকি। ফিজার দুর্বলতা অনেকটাই দূর হয়েছে। ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা। চোখ মুখ এখনো ফোলা, বেশ দারুণ দেখতে লাগছে। গলার লকেটটা এক পাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে। পরনে লেডিস টি শার্ট। বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড়ো বাতাস এলোমেলো করছে খোপাবিহীন চুল। চুলের ভাঁজ করে রাখতে রাখতে বলে উঠল, বৃষ্টি হচ্ছে আবরাজ। আবরাজ ঠোঁট কামড়ে ধরে। তাদের মধ্যে বৃষ্টি নিয়ে স্মৃতি নেই। মৃদু স্বরে ডাকলো, সুগন্ধি ফুল, তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ফিজা চোখ বন্ধ করে নিল। সাথে সাথে দূর থেকে ওই পুরুষ তার সর্বস্তরে বিচরণ করছে। কোনো কথা হয় না দুজনার মধ্যে। নীরবতা ভেঙে ফিজার রুমের দরজায় আচমকায় কেউ কড়া নাড়ছে শব্দ হলো। শক্ত ধাঁচের ফিজা ভয় পেল কিনা কে জানে। অল্প কেঁপে উঠল মেয়েটা, চমকে উঠল ফিজা। জুনায়েদ কণ্ঠস্বর খুব বিশ্রী শোনালো ফিজার নিকট। আবরাজ শুনেছে। শরীরের শিরা উপশিরায় রক টকবক করে উঠল। তবুও সে দূরে, কিছু করার মতো সাধ্য নেই তার আপাতত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল, দরজা খুলবে না? ফিজা কিছু বলার আগে কল লাইন ডিসকানেক্টেড হয়ে গেল। ফিজা ফোনের দিকে তাকিয়েছিল, তবে দরজায় অনবরত করাঘাতে মেয়েটা চমকে উঠল। ফোন হাতে থেকে বিছানায় পড়ে গেল। দরজার ভাঙা বা লক খুলে ফেলা কোনোভাবে পসিবল নয়। তবুও ফিজার মনে ভয় তুলল। তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করলো মিলন খানকে। ফোন ধরতেই ফিজা বলল, বাবা, মাকে নিয়ে আপনার ছেলের ঘরে আসুন তো একটু।
মিলন খান অস্থির হলেন। ইম্পর্টেন্ট কাজে তিনি বাইরে আছেন এই মুহূর্তে, তাই অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা? এত রাতে কোনো প্রবলেম? বাবা আসুন না একটু। কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা। দাঁড়াও, তোমার শাশুড়িকে কল দিয়ে এটুকু কথা শেষ করার আগে কল কেটে গেল। মিলন খান অস্থির হলো। বাড়িতে স্ত্রীকে কল করে দিল। এক এক করে গার্ড কল দিতে লাগলো। ব্যালকনির বিশাল কাচের দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করলো জুনায়েদ। ফিজা নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরলো। তৎক্ষণাৎ নজরে এলো ফোনের চার্জে, যার ফলশ্রুতিতে ফোন বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল ঠিক কবে চার্জে দিয়েছে ফিজার মনে পড়ে না। খুব সম্ভবত আবরাজ যেদিন গেল আগের দিন রাতেই আবরাজ চার্জে লাগিয়েছিল। খুব বেশি ফোন ইউজ করা হয়নি বলে এতদিন অন ছিল এটা। ফিজা নিজের ভাগ্যের উপর চরম হতাশ হলো। ফোনটা রেখে শোয়া থেকে উঠে বসলো। পাশ থেকে ওড়না নিয়ে শরীর ভালো করে পেঁচিয়ে নিল। জুনায়েদ ফিজার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসলো। জিহবা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে উঠল, ডু ইউ নো 5 মান্থ ওয়েট করেছি, জাস্ট ওয়ান চান্স, অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। কিসব যাতা বলছেন আপনি জুনায়েদ কবির? আর আপনি এখানে কি করে এলেন? কেন এসেছেন? ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনায়েদ আপন মনে বলতে লাগলো, আবরাজ আর আমি না প্রতি রাতে বাড়ি যেতাম, প্রচুর ড্রিঙ্কস করতাম আমি, মেয়েদের ভিড় জমে যেত। তবে আমার জন্য না, তোমার হাজবেন্ডের জন্য। কিন্তু ওর তো এইসবে ইন্টারেস্ট নেই, সারাক্ষণ কাজ নিয়ে থাকতো। তবে আমাদের প্রফেশনটা এমন যে এইসবের থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল। নারী নেশা ভয়ঙ্কর হয়। কিভাবে যেন তোমার হাজবেন্ডও... জাস্ট স্টপ ইট। আই নো আমার হাজবেন্ড ভালো ছিল না, খারাপ ছিল, মেয়েদের সাথে বেড শেয়ার করতো, এইসব তো। তাহলে এটা কেন বলছেন না যে তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য? কেন বলছেন না? ওয়াই? ফিজার চিৎকারে যেন কানের পর্দা অবধি ফেটে যাওয়ার জোগাড়। জুনায়েদ থতমত খেলো। চেহারা এত সময় যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল, মুহূর্তে যেন সব হাওয়া হয়ে গেল। মনে মনে বেশ অবাক হলো। ফিজা কিভাবে জানে এসব? তবে কি আবরাজ সব বলে দিয়েছে বউকে? নাকি ফিজা যে এইসব জানে আবরাজ সেটা জানে না? জুনায়েদ এত কিছু ভাবতে চাচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে, তাই সে সব কথা অ্যাভয়েড করে বলে উঠল, ইউ নো হোয়াট, তুমি ভীষণ সুন্দর। তোমার চেহারা থেকে শুরু করে ফিগারও ওয়াও। ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিনই তোমাকে আমার বেডে একবার হলেও চাই। নিজের সাথে প্রমিস করেছিলাম, অ্যান্ড ফাইনালি নাও আই এম সাকসেস। ফিজার এত সময় ভয় লাগলেও জুনায়েদের কথায় রাগে শরীর কাঁপতে লাগলো। হাত মুঠোবন্দি করে চুপ করে দাঁড়িয়ে রইল। জুনায়েদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগলো। ফিজা বিছানার এপাশে। জুনায়েদ ঘুরে ওপাশ থেকে আস্তে আস্তে ধীরে এগিয়ে আসে, আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে। ফিজার শরীর ঘৃণায় ঘিন ঘিন করে। বিছানার এক পাশ বেড সাইড টেবিল, আরেক পাশে ড্রেসিং টেবিল। ফিজার পাশে বেড সাইড টেবিলটা, সেখানে মেয়েটার চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে। ইউ আর লুকিং সো হট। কেউ জানবে না তুমি আমি, জাস্ট একবার। ইটস মি, আবরাজের চেয়ে দ্বিগুণ মজ। যা বলা হয়েছে এইটুকু যথেষ্ট ছিল নয় কি? এর বেশি শোনার মতো নারী সামনে দাঁড়ানো এই ফিজা মোটেও না। যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতে পিছপা হয়নি, সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নিবে? জুনায়েদ যখন নিজের পেটের দিকে চাইল, তখন শুধু সাদা শার্টে লাল তরল পদার্থ দেখতে পেল। সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করলো। ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল। ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতে সাব্বিরের দেখা পেল, সাথে ইলা বেগম। সাব্বির দুজন গার্ডকে নিয়ে এসে জুনায়েদকে ধরে ফেলল। তখনও কেউ দেখেনি জুনায়েদের আঘাত। ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে ধরে নিল। ওনার চোখ মুখ আতঙ্কিত, অস্থিরতা, ভয়। ভীতু স্বরে বলে উঠল, তোর কিছু হয়নি তো? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, শুধু ছেলের বন্ধুত্বের খাতিরে বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম। নিয়ে যাও ওই শয়তানটাকে। জুনায়েদের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম। জুনায়েদের নড়চড় না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতে হাঁটু ভেঙে পড়ে গেল। একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল, স্যার, ব্লাড। যা ইচ্ছে হোক, নাটক সব। নিয়ে যাও ওকে। বলেই ফিজার সাথে কথা বলল, আশ্বস্ত করলো কিচ্ছু হয়নি, হবে না। স্যার তাকে ফোন করে আগে ইনফর্ম করে দিয়েছিল, তবে আসতে একটু লেট হয়েছে, তার জন্য ক্ষমা চাইলো। গার্ড জুনায়েদকে নিয়ে যাওয়ার প্রায় অনেক সময় পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল বের করে কল লাগালো আবরাজের কাছে। ওপাশের ব্যক্তি বোধহয় এটার অপেক্ষায় ছিল। সাথে সাথে কল রিসিভ করলো সাব্বির। আবরাজকে কিছু বলতে না দিয়ে নিজে বলে উঠল, স্যার, ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে, বড় ম্যাডামের সাথে আছে ওনার। আমি জুনাইদের ডিটেইল আপনাকে পিকচার সহ ইমেল করছি আধা ঘন্টার মধ্যে। শোনো, ওর কিছু করবে না কেউ। আমি স্বচক্ষে ওর কলেজটা দেখে নেব। ফার্স্ট ব্যাক করছি, ওয়েট অ্যান্ড সি। আবরাজের কথায় সাব্বির এর সম্মতি দিল। নিজেদের গ্যারেজের পেছনে গুদাম ঘরে রাখা হয়েছে জুনায়েদকে। একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিত হলো। জুনায়েদের জ্ঞান নেই। একটা পাটের বস্তার উপর দেহটা ফেলে রাখা।
সাব্বির বেশ কিছু পিকচার নিল, সেগুলো আবরাজকে সেন্ড করলো। আবরাজ শাওয়ার নিয়ে বেরিয়েছিল মাত্র, টাওয়েল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শুকাচ্ছে। তখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার বাঁকা হাসি ফুটে উঠল। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই শান্ত হয়ে গেল। কিছু পিকচার, সাথে একটা ছোট বার্তা, স্যার ম্যাম আঘাত করেছে ওকে, ব্যাস এইটুকুই আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল। পুরুষটা বিড়বিড় করে আওড়ালো, ইউ হ্যাভ টু সি মিসেস আবরার খান, দ্য ওয়াইফ অফ আবরার খান, সুগন্ধি ফুল। নাজুক মেহেরিন স্বামীর সংস্পর্শে এসে আরো নেতিয়ে গেল। বিবাহিত জীবনে প্রথম মধুচন্দ্রিমা, শেষ মুহূর্ত ছিল সুখের। যদি স্বামী এতটা সেন্সিটিভ হয় তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না। প্রতিটা স্পর্শ যেন তাকে ঘায়েল করছিল আব্রাহাম। যখন আব্রাহাম পাশে শুয়ে মেহেরিনের নাদুস নুদুস দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা ভেসে উঠল। বহুদিন পর যেন মিরাকেল ঘটল। কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে, নাকি ব্রেনের এখনো মেয়েটার সঙ্গে কাটানোর মুহূর্তের জন্য এমন হচ্ছে আব্রাহাম জানে না। উত্তর নেই। মেহেরিনের শরীর একটু বল আসতে মিনমিন করে বলে উঠল, গোসল দিতে হবে। আব্রাহাম শুনল। মেহেরিনকে ছেড়ে দিয়ে উঠে বসলো। মেহেরিন চাদর টানতে আব্রাহাম ভ্রু কুচকে চাইল, জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? জামা নাই। কোথায়? আমি কি করে জানবো আপনি অন্ধকারে কোথায় ফেলেছেন? মেহেরিনের মুখের দিকে তাকিয়ে আব্রাহামের ঠোঁট অটোমেটিক প্রসারিত হলো। বা হাতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে জামা দেখতে পেল না। নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে। আব্রাহাম সেটাই হাতে তুলে নিল। মেহেরিনের দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল, পরে না, ওটা তোমার হাঁটুর সমান হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। শার্ট ঢিলা ঢালা লং। মেহেরিনের শরীর কাঁপে। সে কখনো কল্পনাও করেনি কোনোদিন এমন কিছু হবে। আগে যখন আব্রাহামকে সে দেখত তখন তাকাতো, বুকের ভিতর দুরু দুরু শুরু হতো। মানুষটার শরীরের সঙ্গে প্রতিটা শার্ট টি শার্ট যেন রাজকীয় শৌখিনতা ফুটে উঠত। বেশ লাগে লম্বাটে গড়নের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরে মানুষটাকে। কি নিদারুণ সত্যি, এটাই সুদর্শন আব্রাহাম খান, তার স্বামী, একান্তই নিজের ব্যক্তিগত একজন মানুষ, যার ভাগে শুধু সেই ভাগিদার। মেহেরিন যখন ওয়াশরুম গেল, আব্রাহাম আর চোখে চাইল। পেছন থেকে মেয়েটার চুলে পিঠ একদম সম্পূর্ণ ঢেকে আছে। আব্রাহাম আস্তে করে ঢোক গিলে সিগারেট ধরালো, বেশ কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়ালো। এটা নেশা তার আগে ছিল না, দেশে আসার পরই হয়েছে। যখন নিজের মনের গহীনে থাকা রমণীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখলো, আব্রাহাম মন প্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায়। সে যেন এই ভোলা ভালা স্বভাবের মেহেরিনকে ভালোবাসতে পারে, কোনোভাবে যেন মেয়েটা ভিকটিম না বনে যায়। আব্রাহাম অপেক্ষায় বসে। মেহেরিন এলেও সেও শাওয়ার নিতে যাবে, কিন্তু এদিকে মেয়েটার আসার নামগন্ধ নেই। আব্রাহামের সিগারেট সে কখন শেষ হয়েছে, আরও একটু ধরাতে ইচ্ছা করছে না। ফোন হাতে নিতে যাবে, তখনই বেরিয়ে এলো মেহেরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতি ভরে বেরিয়ে এসেছে, গামছা মাথায় পেঁচানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহেরিন মৃদুস্বরে বলে উঠল, যান, সকালে না অফিস যাবেন? মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়ে চড়ে উঠে দাঁড়ালো। উদম শরীর, বুকের লোম বড়ই আকর্ষণীয় দেখায়। মেহেরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুম চলে গেল। মেহেরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরে পড়ার টেবিলের সামনে চেয়ারে মেলে দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল। এরপর একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসেছে সেটা মেহেরিন টের পেল না, কেননা আব্রাহাম আসার আগেই বেচারি ঘুমিয়ে পড়েছে। আব্রাহাম বেরিয়ে এসে সন্ধ্যায় মেহেরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগলো, এটা পরে কিভাবে ঘুমাবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল। এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। সকাল 7টা বাজে। তন্দ্রা ছুটে গেল আব্রাহামের। ফোন করেছে মিলন খান, অফিস যেতে বলেছেন দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে, বাবার সাথে কথা বলে। মিলন খান অফিসে আসবে না, বাড়ি থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়, তার উপর চিন্তিত। মিলন খান বললেন, গতকাল জোনায়েদ কি সব কাণ্ড করেছে, বাড়ি ফিরলে বলবো। এখন এসব নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না, তবে মিলন খান আশ্বস্ত করলো তেমন ক্ষতি কিছু হয়নি। তাই আর বেশি কথা বাড়ালো না আব্রাহাম। ফোন রেখে মেহেরিনের দিকে তাকালো, ডাকতে ইচ্ছা করলো না। রেডি হয়ে নিল। এরপর ঘুমন্ত বউয়ের পাশে গিয়ে বসলো। বড্ড আদুরে মেহেরিন, নাদুস নুদুস মুখখানায় মায়ায় ভরপুর। আব্রাহাম আনমনে ঘর থেকে মেহেরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট একটা স্বর্ণের নাকফুল, সেটাই জলজল করছে। কানেও ছোট একজোড়া দুল। পর্যবেক্ষণ শেষ সময়ের কথা মনে পড়তেই আব্রাহাম দ্রুত বিছানা ছাড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েও কি মনে করে আবারও ফিরে এলো। মেহেরিনের একটা হাতে টুক করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মেহেরিন অবশ্যই একটু কেঁপে উঠেছিল, তবে পরক্ষণে আবার স্বাভাবিকভাবে ঘুমিয়ে তলিয়ে গেল। আব্রাহাম বেরিয়ে এসে দেখলো খাবার ঘরে শাশুড়ি তার টেবিলে নাস্তা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসলো, চেয়ার টেনে দিয়ে দূরে দাঁড়ালো। জিজ্ঞাসা করলেন,
মেহরিন উঠেনি? আমি ডাকিনি, থাকুক ঘুমিয়ে। মহিতা বেগম আর কিছু বললেন না। মেয়ে জামাইকে বেশ যত্ন করে আদরের সঙ্গে নাস্তা দিল, আপ্যায়নের ত্রুটি রাখলো না। নাস্তা শেষ করে আব্রাহাম মহিতা বেগমকে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করলো সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশনে তার অস্থির লাগছে। এতটা অস্থির সে হতো না যদি না এখানে জুনায়েদের নামটা আসতো। কেননা জুনায়েদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনায়েদের নজর যে ফিজার উপর আছে সেটা সম্পর্কেও সে আগে থেকে অবগত। সাব্বির কল ধরে গতকাল রাতে সব বলে দিল। রাগে আব্রাহামের শরীরে রক্ত শিরা উপশিরায় শিরশির করতে লাগলো। স্যার স্যার প্লিজ আপনি শান্ত হন। স্যার আমার কথা শুনুন। আব্রাহাম শুনে না, মানে না সাব্বিরের বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনায়েদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ে। কোনো রকম পেঁচিয়ে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা দেখে চেঁচিয়ে বলে উঠল, ওর ট্রিটমেন্ট কে করতে বলেছে? ওর কলিজা বের করবো আমি। খানবাড়ি বউয়ের দিকে নজর। ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ড সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকালো। সাব্বির ভয় পেলেও প্রকাশ করলো না। তবে তার স্যারের নিষেধ আছে যে জুনায়েদকে অক্ষত রাখতে বলেছে, তাই মিনমিন করে বলল, আবরাজ স্যার নিষেধ করেছেন ওর কিছু করতে। স্যার ওর ব্যবস্থা করবে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হলো। এরপর গায়ের সার ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউ রাগী কম নয়। প্রতিযোগিতায় দিলে যদিও আবরাজ খান বিজয়ী হবে, তবে আব্রাহান খানও কম নয়। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু তিনি মানতে নারাজ। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত ছিল, কিন্তু নিজেকে মেরে ফেলার মতো কাজ করেছে। এটা কিভাবে বিশ্বাস করবে, মেনে নিবেন তিনি? একদিকে নিজের বিজনেসের খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামে মাত্র শো, এর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আবরাজ কন্টেনারশিপ না দেওয়াতে বিশাল ক্ষতির মুখে কোম্পানি, তার উপর মেয়ের মৃত্যুর শোক। কোনটা রেখে কোনটা পালন করবে এই নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষটা হসপিটালে ভর্তি হলো। নিজের ব্যক্তিগত সহচারী এর মধ্যে এসে জানালো জুনায়েদ দেশে আবরাজের হাতে বন্দি। এই যেন নিজের পতনের এক একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। কি মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুন খারাপি যত রকম 2 নাম্বারই কর্ম। আর সেই মেয়ে তাকে ফাঁকি দিল না, কি ইচ্ছে করে দেওয়ানো হলো। চোখ বন্ধ করে তিনি শুনতে পায় কেউ কেবিনে এসেছে। চোখের উপর ফেলে রাখা হাত না সরিয়েও মানুষটার উপস্থিতি তিনি চোখ বন্ধ করে বলতে পারবে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলেও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে, নিজের মতো করে হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগে ওনার শরীর জ্বলছে, কাঁপছে সর্বাঙ্গ। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আবরাজ খান ওনার কাছাকাছি এলো। তখনই তিনি উচ্চস্বরে বলে উঠল, চলে যাও, খুব ভুল করলে। প্রস্তাবের জন্য রিগ্রেট ফিল করবে, আই ওয়ার্ন ইউ। আবরাজ ঠোঁট এলিয়ে হাসলো শুধু। সেই হাসিতে গাছাড়া ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে না? আমারও হয়েছে। এখন আমরা দুজনে সন্তানহারা বাবা। আমি যে অনুভব করলাম সেটা আপনিও করুন। কারোর দোষ নেই এতে। মিস্টার জি এর কোনো কথার অপেক্ষা না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আবরাজের যাওয়ার পথে কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। আবরাজ চলে যাবে। কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র, নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হওয়ার কি আছে? সে তো আবরাজ এলে বউ ছাড়া থাকে, নিজের ফ্ল্যাটে যায় না, আবরাজের সাথে সাথে থাকে। কই সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরও কয়টা দিন থেকে যান, এখানে তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসলো। জন একটু অপ্রস্তুত হলো। বিস্ময়ের ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো। আবরাজ খানের মুখে হাসি অমাবস্যার চাঁদের মতোই। মাসে একবার দেখা পাওয়া যায়। অমাবস্যার চাঁদ তো তাও মাসে একবার দেখতে পাওয়া যায়, কিন্তু আবরাজ খানের হাসি, সেটা দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানি একটু অন্যরকম লাগে, তবুও জনের সত্যিটা সহ্য হলো না। চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যে বলে উঠল, বিয়ের পরে যদি বই থেকে দূরে থাকে তাহলে বিয়ে করাটা কি প্রয়োজন ছিল? ব্যাচেলর লাইফে থাকা ভালো ছিল। বিয়ের পরে এটা অভিশাপ। আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল। চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেলো। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছুদিন রিল্যাক্স করা যায়, বইয়ের প্যান সহ্য করতে হয় না। সেসব ভেবেই কথার পরিপ্রেক্ষিতে বলে, স্যার আমার তো বেশ লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝলো না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখলো মহাশয় ওয়াশরুমে চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হলো। মাথা চুলকে কিছু সময় কথাখানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। 2 গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তওবা তওবা স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। 2 বাচ্চার বাপ এমনি এমনি হয়েছি নাকি? টাওয়াল দাও।
জন চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়েল। জন থতমত খেলো, শুনে ফেললো কি তার কথা। পরপরই ভাবলো শুনলেই বাকি, সে কি মিথ্যা বলেছে নাকি। আব্রাহামের ফোন কল এলো দুপুর নাগাদ, যা দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল মেহেরিন। কল কেন করলো আবার? আগে তো কখনোই করেনি। ভাবতে ভাবতে কল রিসিভ করে। ওপাশ থেকে গুরুগম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠল, শরীর ঠিক আছে? মেহেরিন ছোট করে জবাব দিল, হুম দুপুরে খাওয়া হয়েছে? হুম আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল। মেহেরিন শুধু ছোট ছোট করে জবাব দিল। আব্রাহাম ফের জিজ্ঞাসা করলো, কি করছো এখন? শুয়ে। আব্রাহাম নিজের ক্যাবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। রাস্তার ওপাশে একটা পার্ক আছে, উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। সেখানে কয়েক জোড়া কপোতি দেখে তার এক অদম্য ইচ্ছে হলো। আচমকায় প্রশ্ন করলো, বাড়ি আসবে? এভাবে? আব্রাহাম কিছু সময় চুপ করে রইল। আসলেই তো, কিভাবে আসবে এই মেয়ে? একা? না তো, এভাবে আসবে কেন? বাড়ির বউ একা একা আসবে যাবে? আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল। না, বউর সাজিয়ে নিয়ে আসবো। এরপর কল কেটে দিল। মেহেরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল। বারবার যেন কানে প্রতিধ্বনিত হলো। বউর সাজিয়ে নিয়ে আসবো। বিড়বিড় করে নিজেও আওড়ালো। আব্রাহাম খানের বউ? বউ বউ? বারবার উচ্চারণ করে বোকাশোকা মেহেরিন লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। বাড়িতে মিলন খান, ইলা বেগম, ফিজা, সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে। কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য, একজন মায়ের জন্য এই শোক ভয়াবহ। তারপর আবার এমন একটা ঘটনা। বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না। আবার স্বামী নামক পুরুষটা নেই কাছে। মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারোর কাছ থেকে পাচ্ছে তেমনটাও নয়। মিলন খান সেই জন্য অফিস যায়নি আজ। স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। বাহিরে আজ ঝুম বৃষ্টি। মিলন খান রান্নায় বেশ পারদর্শী। খিচুড়ি চুলায় বসে ফিজাকে বলল, বুঝলে, আমাদের বিয়ের পর তোমার দাদিজান খুব অসুস্থ হয়ে পড়লেন। ইলা তখন রান্না পারে না, যদিও চেষ্টা করত, তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারতো না। একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসেছে। কাজের বুয়ার রান্না মজা নয়। সেদিন হাতে গরম তেল ফেলে কি এক হুলস্থুলুর কাণ্ড। এরপর থেকে প্রায় আমি রান্না করে নিতাম। মাঝে মধ্যে আম্মা করতো, বান্দা তবুও বুয়ার রান্না খাবে না। ফিজা আর চোখে শাশুড়ির দিকে তাকায়, যে আপাতত ডিম ভাজতে ব্যস্ত। গায়ে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে আছে। ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং। কাপড় পরার স্টাইল বেশ নজর কাড়া। সাথে মানুষটাও এক দেখায় যে কেউই বলে দিবে বেশ শৌখিন তিনি। দেখলে মনে হয় না এক এক করে 3 সন্তানের জননী তিনি। বয়সে একটা ছাপ মুখে পড়েছে যদিও। ফিজা শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে। এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়েও বেশি প্রায়োরিটি দেয়। মিষ্টিকে আজ কত মাস হলো হোস্টেলে রেখে দিয়েছে, সামনে এসএসসি দিবে বলে। পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা। বাবার বিশাল ধন দৌলত আছে তো কি হয়েছে? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না। তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না। আল্লাহ না করুক ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে। তবে ফিজা ঠিক করলো আবরাজ ফিরলে এবার গিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে। দুপুরে রান্না বান্না শেষে ফিজা বাদে সবাই গোসল দিতে গেল। ফিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিলে গুছিয়ে নিচ্ছে। তখন বাড়ির কলিং বেল বাজলো। ফিজাই গেল। সদর দরজা খুলতেই আব্রাহামের দেখা পেল। বৃষ্টি মাথায় বাড়ি এসেছে, অল্প একটু ভিজে গিয়েছে হয়তো গাড়ি থেকে নেমে এই পথটা আসার সময়। ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল, ফ্রেশ হয়ে খেতে চলে এসো। আব্বু নিজে আজকে রান্না করেছেন। ওয়াও, তাহলে দারুণ কিছু হবে। আচ্ছা, 10 মিনিটে আসছে। আব্রাহাম বেশ উচ্ছ্বাস নিয়ে আওড়ালো। জুতা খুলে হাতে নিয়ে নিল। কাদামাটি আছে জুতোর তলায়। আব্রাহাম যেতেই ফিজা দরজা লক করে নিজেও রুমের দিকে এলো। আবরাজের দেওয়া শাড়িগুলোর একটা পরার জন্য মনটা আকুপাকু করছিল, তবে যার জন্য পরবে সেই তো বাড়ি নেই। ফিজা মন খারাপ করে শাড়িগুলো নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ি এখানে কম আছে। বেশ চিন্তায় পড়লো। যে আলমারিটা প্রায় সম্পূর্ণটাই শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল সেখানে এখন হাতে গোনা 20টা শাড়িও নেই। চিন্তায় অস্থির হয়ে এদিক ওদিক ওয়ার্ড্রপ সব জায়গা দেখলো, কিন্তু নেই। মেয়েটা এবার কেঁদে ফেললো। একবার শাড়ি দিল, সব পুড়ে গেল। আবার দিল, এখন সেগুলো হারিয়ে গেল। তার সাথে কেন এমনটা হচ্ছে? আবরাজকে বার কয়েক কল করলো, কিন্তু ফোন বন্ধ। ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে লাগলো মেয়েটা। প্রায় আধা ঘন্টা পর শাশুড়ির ডাকাডাকিতে সে কান্না বন্ধ করলো। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো।
শাওয়ার সকালে নেওয়া হয়েছে, তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো। হঠাৎ মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে। ইলা বেগম বেশ চিন্তিত হলেন। আবারও কি কিছু হলো মেয়েটার? জিজ্ঞাসা করলেও ফিজা কিছুই বলল না। আব্রাহাম আসার পরেই খাবার খেতে বসলো সবাই। রান্না দারুণ হয়েছে, সবাই প্রশংসা করলো মিলন খানের। আব্রাহাম বাবা মার সাথে তেমন ফ্রি নয়, তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি, তাই মাকে আগে বলল, আম্মু, মেহরিন অনার্স ফাইনাল ইয়ারে ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না। আব্রাহামের কথা মন দিয়ে শুনলেন ইলা বেগম এবং মিলন খান। ছেলের কথার ইঙ্গিত বুঝে মিলন খান খাবার খাওয়া প্রায় শেষ। ইলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকালো, ফের বলল, এক্সামটা দিয়ে নিক, মাস্টার্স করে নিবে না হয়। আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট। সে বোঝাতে চাচ্ছে কি আর মা তার বুঝে কি? সে বউ আনতে চাচ্ছে আর মা বউ না আনার বুদ্ধি দিচ্ছে। বড়ই আহত হলো। সে বলল, সে তো করতে হবে। তো অনার্স এক্সামের পর গিয়ে তাহলে আমরা মেহরিনকে নিয়ে আসব, যেহেতু এক্সাম। এখন বিয়ে শাদির ধকল, মেয়েটার রেজাল্ট খারাপ হতে পারে। আব্রাহাম কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল। আব্রাহামের বিস্ময় লেগে গেল। সবেমাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল, খাবার তালুতে উঠে গেল। কাশি শুরু হলো আচমকায়। ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল। ইলা বেগম অস্থির হলেন বটে। আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ঠেলে দিল। তার খাওয়া রুচির পোস্টমর্টম করতে তার বাবার কথাই যথেষ্ট ছিল। সে কিছু না বলেই উঠে চলে গেল। মিলন খান থমথমে মুখে তখনও খাবার খাচ্ছে। ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হলো। বলল, ছেলেটা অন্য কিছু বোঝাতে চাচ্ছিল, আপনি বেশি বুঝেন। এখন হলো তো, আবার কদিন না খেয়ে থাকবে কে জানে। আল্লাহ, আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে তিনিও খাবার ছেড়ে উঠে গেল। মিলন খানও পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে রুমের দিকে গেল। ফিজা অবাক হলো। আবার না খেয়ে থাকবে মানে কি? আগেও কি এমন হয়েছে? কই, ফিজা তো দেখেনি। মনে প্রশ্ন এলো, মুখে কিছু বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে। ফিজাও খাবার শেষে রুমে চলে গেল। আবরাজের জন্য অপেক্ষা করে আছে সাব্বির, আব্রাহাম। আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টা বেশি সময় লেগেছে। সকালে এসে পৌঁছানোর কথা থাকলেও সেই আশা এসে পৌঁছালো সন্ধ্যায়। আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি। নিশ্চয়ই জুনায়েদ এবার নিজের যোগ্য শাস্তি পাবে। গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো। শরীর ছেড়ে সিটে চোখ বন্ধ করে শুয়ে রইল। সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞাসা করলো, বাড়িতে যাবে আমার সাথে? আব্রাহাম আমতা আমতা করলো, উত্তর দিতে পারল না, তবে ঘাড় নেড়ে না বলল। আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে। আব্রাহামের মুখ কেমন শুকনো দেখাচ্ছে। ভ্রু কুচকে আবারও জিজ্ঞাসা করলো। কি হয়েছে? এনি প্রবলেম? আব্রাহাম অপ্রস্তুত হলো। তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছু হবে না। মেহরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ। মনে মনে অপ্রস্তুত থাকলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া, আব্বুকে বলো না ওকে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে। ওকে, এটা কেমন সম্বোধন? ভ্রুজোড়া বেশ কুচকে এলো। বিরক্ত হলো কিছুটা, বলল, ঠিক আছে, কথা বলে নেব আমি। আব্রাহাম জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে। ইচ্ছে করলো একবার জড়িয়ে ধরতে ভাইকে, তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হতে সেটা আর করার মতো সাহস হলো না। ইগো তো একটু আছেই বটে, তাই চুপ করে খুশি চেপে বসে রইল। বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবলো আগে জুনায়েদের সাথে সাক্ষাৎ করবে, তবে পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে, তাই বাড়ির দিকে এলো। লিভিং রুমে উপস্থিত হতে চমৎকার একখানা মুহূর্তে সাক্ষী হলো সে। বাবা মা বউ তিনজন মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে। বাহারি খাবারে সজ্জিত টেবিল। সবাই জানতো না আবরাজ আসবে। সাব্বির জানিয়েছিল বিকেলে। তখন থেকে সবার আয়োজন শুরু। সাব্বির লাগেজ রেখে কার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল। তখন ইলা বেগম ডাকলো ওকে, বলল, রাতের ডিনারটা করে যাও সাব্বির। সাব্বির ফিরে এলো। ইলা বেগমের সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল, আসলে ম্যাডাম ফাতিহা একা আছে, শরীরটাও বেশি ভালো নয়, একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম। আবরাজ ভ্রু কুচকে নিল। আজ সাব্বির তেমন কথাও বলেনি তার সাথে। কারণটা এতক্ষণে বুঝতে পারে সে। ইলা বেগম একজন বুয়া ডেকে খাবার বক্স করে দিতে বলল। সাব্বির না করলো না। না করে লাভও নেই। আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল, সাবধানে যাও, ফিরে এসে আপডেট জানিও। যদি বেশি খারাপ হয় ডক্টর দেখে নিয়ে চলে এসো, একা ফ্ল্যাটে থাকতে হবে না। সাব্বির মাথা নাড়ে। এখানে তারা প্রায় থাকতো আগে। সাব্বির কোথাও গেলে ফাতিহাকে এখানে রেখে যেত, তাই তেমন অস্বাভাবিক নয় কথা। তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গিয়েছে। আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খান বাড়ির একজন সদস্য বলেই সবসময় গণ্য করে। আবরাজ রুমে যাওয়ার পরপরই ফিজাকে ইলা বেগম তাড়া দিল রুমে যাওয়ার জন্যে।
কতদিন পর এসেছে ছেলেটা। ফিজা শাশুড়ির কথা মতো রুমে এলো। আবরাজ রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কথা বলছিল কারোর সাথে। ফিজার উপস্থিতি টের পেয়ে কল কেটে দিল। ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের উপর রেখে নিজের গায়ের স্যুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে এলো ফিজার দিকে। ফিজা তখনও থতমত মুখে দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু সে আসা মাত্রই কল কেটে দিল কেন? সে কি বাহিরের কেউ? আবরাজ ফিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তবে ফিরে মেয়েটা। ভারী আঁখি পল্লব তুলে চাইল সুদর্শন পুরুষটার দিকে। গালে খোঁচা খোঁচা দাড়ি, পুরুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়েছে, বই কমায়নি। আবরাজ আচমকাই ফিজার দেহটা আগলে নিল, বুকের মধ্যে চেপে ধরে নিল। প্রশান্তি এলো বুকে, অস্থিরতা কমে গেল। টানা 11 দিনের ক্লান্তি, গ্লানি বোধটুকু তার উবে গেল। আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে স্লো ভয়েসে বলল, তুমি জানো সুগন্ধি ফুল, তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ঝড় থেমে গেছে। তোমার একটা ছবিতে আমার সব ক্লান্তি, দুঃখ সব মুছে গেছে। তোমার মুগ্ধ নিঃশ্বাস, উষ্ণতা, এই সবটাই আমার বেঁচে থাকার কারণে যাচ্ছে। দুনিয়ার সব ক্লান্তি, সব ভয় তোমার কাছে তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল। এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই বৃথা। আমি যেন অসম্পূর্ণ, ভীষণ অসম্পূর্ণ। ডিড ফিল উইথ ইউ, ইন লাভ উইথ ইউ। আবরাজের এক একটা কথা যেন বুকের ভেতর ঝড় তুলে। ফিজার শুধু চোখ বন্ধ করে আবরাজের বুকের মধ্যে আরো একটু সে দিয়ে গেল। আবরাজের বুকের স্পন্দনে নিজের প্রাণ মিশিয়ে দিচ্ছিল, চোখ বন্ধ করে শুধু অনুভব করছিল। তারপর খুব আস্তে আবরাজের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার হৃদয় এতটুকু জায়গায় এনাফ আবরাজ। আবরাজ ফিজার একটা হাত টেনে নিজের শার্টের ভেতর দিয়ে বুকের উপর নিয়ে রাখলো। অস্বাভাবিকভাবে পুরুষটার হাতটা ফাস্ট চলছে। ফিজা এবার মাথা তুলে আবরাজের দিকে চাইল। মানুষটার চোখে কিছু পাওয়ার তীব্র এক নেশা। ফিজা নিজের হাতটা আলগোছে সরিয়ে আনলো, 2 কদম পেছনে চলে এলো। পেছনে দেয়ালের সাথে লাগানো ছোট্ট একটা বুকশেলফ, সেটাতে আরেকটুর জন্য ধাক্কা খেতে খেতে বাঁচে। আবরাজ এগিয়ে আসে। ফিজা এলোমেলো দৃষ্টি ফেলে। অনেক সময় হয়েছে তারা উপরে এসেছে, নিচে যেতে হবে। তবে আবরাজের মতিগতি যেন ভিন্ন। ফিজা বুঝতে পারে এর মধ্যে। আবরাজ একদম ফিজার নিকটে এসে দাঁড়ালো, নিজের বা হাত ফিজার ঘাড় সহ গালে রাখলো, নিজের মুখ এগিয়ে অধর এর দিকে অগ্রসর হয়। একটানে মেয়েটাকে ঘনিষ্ঠ করে নিজের সঙ্গে। একটা হাতের অবাধ্য বিচরণ চলে ফিজার পিঠে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। যখনই 2 জোড়া ওষ্ঠদ্বয় ছুঁই করে তৎক্ষণাৎ ফিজা মুখটা ঘুরিয়ে নিল। অবাক হতভম্ব হয় সামনের পুরুষ। বাঁকা হয়ে শান্ত দৃষ্টিতে চাইলেও ফিজার মুখের দিকে। ফিজা নিজের ওষ্ঠদ্বয় মুখের ভেতরে পুরে নিয়েছে, যা দেখে ভ্রু কুঁচকে আসে আবরাজের। ফিজা জানে আবরাজ খানকে একটু আশকারা দেওয়া মানে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে যাওয়া। যেই একরোখা জেদি মানুষ। দেখা গেল যতক্ষণ না নিজের খায়েশ মিটবে ততক্ষণ সে ছাড়া পাবে না। এদিকে নিচে যেতে হবে। ফিজার ভাবনার মাঝে আবরাজ জিজ্ঞাসা করলো, হোয়াটস রং? নিচে যেতে হবে। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। বলতে বলতে ফিজার মুখটা 2 হাতে নিজের হাতের আঁচলে নিয়ে নিল। ফিজা এবার যেন হতভম্ব। একটু আগের আবরাজ খানের সাথে যেন এই আবরাজের কোনো মিল নেই। ফিজা বাধা দেওয়ার আগেই একজন সার্ভেন্ট রুমের বাইরে থেকে ডেকে উঠল। আবরাজ রক্তচক্ষু নিয়ে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো। পরপরই ফিজাকে ছেড়ে দিয়ে পিছনের বুকশেলফটা হঠাৎ খুব জোরে হাতে ধাক্কা দিল। বইগুলো কিছু নিচে পড়লো, তো কিছু নড়ে চড়ে আবার স্থানে বসে রইল। ফিজা বিস্ময়ের চোখে তাকিয়ে রইল আবরাজের দিকে। আবরাজ টাইটা কোনো রকম গলা থেকে প্যাচ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফিজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে পুরুষটার চোখ লাল হয়েছে, ভীষণ অসন্তুষ্ট দেখালো মানুষটাকে। ফিজার উপর রাগ যেন বুকশেলফের উপর ঝেড়ে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফিজা তখন দাঁড়িয়ে। সার্ভেন্টের দ্বিতীয়বার ডাক পড়তে সেই বইগুলো সেলফে গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার চোখে পানি টলমল করছে। বাথটাবে বসে আছে আবরাজ। সাদা রঙের শার্টটা ভিজে জুবুজুবু অবস্থা, গোছানো চুল এলোমেলো, তবুও কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে এই পুরুষকে। আবরাজ পাশের ছোট একটা পাত্র থেকে কিছু গোলাপের পাপড়ি তুলে নেয়। মুঠোই করে নাকের সামনে ধরতেই নাসারন্ধ্রে পৌঁছালো ফুলের তীব্র সুগন্ধি। আবরাজ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানলো। আগে যে মানুষটার ফুলের ঘ্রাণ ছিল অপছন্দ, সেই ফুলের গন্ধই এখন তার অতি প্রিয়। আবরাজ ফুলগুলো পানিতে ফেলতে লাগলো আস্তে আস্তে, আর স্লো ভয়েসে বলতে লাগলো, আবরাজ খানের ফুল এবং ফুলের গন্ধ অপ্রিয়, বাট তুমি এবং তোমার শরীর থেকে আসা স্মেল আবরাজ খানের অতি প্রিয় সুগন্ধি ফুল। আব্রাহাম নেই ডিনার টেবিলে। ভ্রু কুচকে এলো ফিজার। ইলা বেগম জানালো সে কোথাও একটা গিয়েছে, রাতে ফিরবে না। ব্যাপারটা তেমন কেউ পাত্তা দিল না। খাবার শেষে যখন আবরাজ ফিজা দুজন রুমে ফিরে এলো, আবরাজ তখন নিজের একটা লাগেজ থেকে কিছু বের করছে। ফিজা রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগাতে ব্যস্ত। আবরাজ কি করছে মেয়েটা সেদিকে একদম খেয়াল নেই। শাড়ির জন্য তার মন প্রচন্ড খারাপ। সেখানে আবরাজের ব্যবহার বরাবরই তাকে অনেক নেগেটিভ কিছু ভাবতে বাধ্য করে। তবুও কথা বলতে হবে, জানাতে হবে শাড়িগুলো নেই, তাই মিনমিন করে বলল, আচ্ছা শুনুন না, শাড়িগুলো কোথায় কোথায় যে গেল বুঝতে পারছি না।
আবরাজের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ফিজা কিছু সময় অপেক্ষা করলো, ভাবলো আবরাজ বুঝি কিছু বলবে, কিন্তু কিছুই হলো না। আবরাজ নিজের মতো করে কাজে ব্যস্ত। ফিজা বেশ অবাক হলো, মনে মনে কষ্টও পেল। এভাবে এমন কেন করছে? তাহলে কি শুধু ফিজা এই মানুষটার চোখে সৌন্দর্যের মধ্যে রয়ে গেল? মনে কি জায়গা পায়নি? ফিজা নিজের উপর বিরক্ত হলো। এতটা এক্সপেকটেশন সে কিভাবে রাখে? চোখের জল আড়াল করে মেয়েটা তপ্ত শ্বাস ফেলল। এরপর বিছানার দিকে এগিয়ে গেল। যে মানুষটা নিজের সন্তান হারানোর একদিন পর স্ত্রীকে ফেলে কাজের জন্য ছুটতে পারে, সে সুদূর জার্মানিতে সেই পুরুষ কিভাবে মনের কথা বুঝবে? ফিজার হিসাব মিলছে না। একবার খারাপটা মনে পড়ছে, তার একবার ভালোটা। সে কোনটা ধরবে? মেয়েটা ভাবনায় এতটাই বিভোর যে কখন যে আবরাজ এসে ওর কাছে দাঁড়িয়েছে সেটা টেরও পায়নি। বালিশটা ঠিক করে যখন শোয়ার জন্য বিছানায় বসবে তখনই নিজেকে শূন্য অনুভব করলো। চমকে উঠে হাত দিয়ে খামচে ধরলো সামনের মানুষটাকে। সামনের মানুষের ঘাড়ে আঁচড় পড়লো সেই খামচিতে। আবরাজ নিজের ঠোঁটের এক পাশ তার দ্বারা চেপে ধরলো, বলল, আমার টি শার্ট নষ্ট করবে না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের মুখের দিকে একবার তাকে আবার ঘাড়ের দিকে তাকালো। গলার দিকে সে খামচে ধরে আছে। টি শার্ট মুচড়ে গিয়েছে, যা থেকে দ্রুত হাত সরিয়ে নিল। আবরাজ আস্তে ধীরে হাঁটে। ফিজা চুপ করে থাকে। আবরাজ সোফাটার ডান দিকে গিয়ে ড্রেসিং টেবিলের বাঁ দিকে দাঁড়ালো, যেখানে সামনে রয়েছে দেয়াল। ভাবুক হলো ফিজা। দেয়ালের সামনে এসে কেন দাঁড়ালো? ফিজা ভ্রুজোড়া কুঁচকে বলে উঠল, 11 দিনের সব নেশে কি আজ ধরলো? আবরাজ অদ্ভুতভাবে মুচকি হাসলো। পাটা সামান্য একটু উঁচু করে দেয়ালে লাগাতে এটা খুলে দুপাশে চলে গেল। দরজা দেখে ফিজা হতভম্ব হয়ে গেল। আশ্চর্যের চরম পর্যায়ে বেচারি। ঠোঁটটা অটোমেটিক প্রসারিত হলো। আবরাজ আর চোখে তাকিয়ে মুচকি হেসে রুমের ভেতর চলে এলো। রুমের ভেতরে সৌন্দর্য দেখে ফিজা মুগ্ধ হলো। আবরাজ ওকে কোল থেকে নামিয়ে নিজে একপাশে দাঁড়িয়ে পড়লো। ফিজা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না। থতমত খেয়ে শুধু দাঁড়িয়ে রইল। তার শাড়ি রয়েছে এখানে, পুরো একটা শাড়ির দোকান যেন। আবার নতুন কিছু অ্যাড হয়েছে। শাড়ি, জুতো, ব্যাগ, চুড়ি, কানের দুল, সব রকম কসমেটিক্স মেয়েদের। পর্দা দিয়ে ঢেকে রাখা কিছু একটা দেখে ফিজা এগিয়ে গেল। সাদা পর্দাটা সরিয়ে দিতে ড্রেসিং টেবিলটায় আবরাজ খানের প্রতিবিম্ব একপাশে দেখা গেল, অন্য পাশে ফিজা। আবরাজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এসব কখন করলেন? অনেকদিন আগে। আবরাজ কথা বলতে বলতে এগিয়ে আসে। ফিজার পেছনে এসে থামলো। ড্রেসিং টেবিলের উপর কালো কাপড়ে ঢাকা একটা বক্স। কিসের বক্স হতে পারে? কাপড় সরাতেই চোখে পড়লো নেকলেসের বক্স। এটা ফিজা এবার নিজের বিস্ময় প্রকাশ করেই ফেললো। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, আবরাজ। ইয়েস মিসেস আবরাজ। আবরাজ ফিজার কাঁধে থুতনি ঠেকিয়ে স্লো ভয়েসে জবাব দিল। দুই হাতে মেয়েটার কাঁধ জড়িয়ে ধরেছিল। ডান হাতটা বাড়িয়ে বক্সটা থেকে আগে নেকলেসটা তুলে নিল। ফিজা এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। কি সুন্দর ছোট ছোট ডায়মন্ড বসিয়ে কাজ করা নর্মাল একটা নেকলেস। ফিজা জানে এটার দাম অনেক, তবুও আবার বলল, এটার দাম তো অনেক। আবরাজ বইয়ের চুলগুলো কাঁধ থেকে সরিয়ে দিল। খুব সাবধানে গলায় পরিয়ে দিল নেকলেসটা। জল জল করে ফিজার ফর্সা চামড়ায়। সুন্দরী রমণীর গলা আকর্ষণীয় হয়ে ওঠে আরো কয়েকগুণ। আবরাজ পেছনের দিকে টপসের চেন খুলে পিঠের দিকে চুমু খেলো বইয়ের। ফিজা চোখ বন্ধ করে নিল। আবরাজ পেছন থেকে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরলো দুই হাতে। পেটের উপর হাত রাখলো আড়াআড়ি ভাবে। নিজের সঙ্গে ঘনিষ্ঠ করলো সম্পূর্ণ। গলার দিকে মুখ গুজে ফিসফিস করে বলল, মানি ডাজেন্ট ম্যাটার, বাট ইউর হ্যাপিনেস ইজ দ্যাট মোস্ট সুপ্রিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মি। ফিজা সঙ্গে সঙ্গে চোখ খুলে আবরাজের দিকে চাইলো। ঝট করে ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো পুরুষটাকে। বুকের ভেতর অশান্তি, মাথায় চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব সব উবে গেল। প্রশান্তি ভরে গেল মন। দুঃখ ভুলতে সময় লাগে, কিংবা কখনো সেটাও সম্ভব হয় না, কিন্তু অভিমান ভোলাতে প্রিয় মানুষটার একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর, আর একটুখানি প্রায়োরিটি। আর কি চাই? ভালোবাসার পাগল মানুষগুলো এতেই ভীষণ খুশি। ফিজা রুমটা ঘুরঘুর করে দেখতে লাগলো। কত যত্ন করে যেগুলো সাজানো হয়েছে জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে। ফিজা এক মুঠো চুড়ি হাতে তুলে নিল। সেগুলো আবরাজের হাতে দিয়ে নিজের হাত সামনে রাখলো। আবরাজ যত্ন করে বইয়ের হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। ফর্সা চিকন হাতে সাদা পাথরের চুড়ি জোড়া দারুণ আকর্ষণীয় হয়ে উঠল হাতখানা। ফিজা হাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, বললেন না তো এসব কখন করলেন? মেহরিনের বিয়ের আগের দিন তুমি বাড়ি গিয়েছিলে তখন। অনেকদিন আগের কথা, তাহলে এতদিন কেন দেখাননি? ফিজার প্রশ্ন। আবরাজ গোপনে দীর্ঘশ্বাস ফেলে চুড়ি পরানো শেষ ঝুঁকে বইয়ের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর বলল, বাড়ি ফিরে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বাট রাতে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। ফিজার ফুরফুরে মনটা তৎক্ষণাৎ খারাপ হয়ে এলো। বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। খুব কি ক্ষতি হতো যদি এমনটা না হতো। ঘাড়ে শীতল হাতের স্পর্শ পেয়ে একটু চমকে গেল। চোখ তুলে আবরাজ খানের নেশাভরা দৃষ্টির সম্মুখীন হলো। আবরাজ বউকে কোলে তুলতেই ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরলো। আবরাজ বউকে নিয়ে রুমে এসে বিছানায় রাখলো। আবরাজ শার্টের বাটন খুলতে হাত রাখতে ফিজা বাদ সাধলো। শোয়া থেকে উঠে বসলো। নিজে আবরাজের শার্টের
এপ্রন খুলে দিল। আবরাজ বইয়ের চুলের গোছা টেনে ধরে ঘ্রাণ নিতে ব্যস্ত। চুল থেকে মেয়েটার শরীরের সঙ্গে সঙ্গে চুল থেকেও মাতাল করা এক সুগন্ধি ভেসে আসে, যা আবরাজ খানকে পাগল হতে বাধ্য করে। এই সুগন্ধি যেন সে কোথাও পায় না, এটা একমাত্র সে বইয়ের কাছে পেয়ে থাকে। প্রথম দিন থেকেই পাচ্ছে সে। নামের সঙ্গে মেয়েটার আত্মার সম্পর্ক যেন। নাম আর শরীর থেকে আসা সুগন্ধি দুটোই মিলে যাচ্ছে কাকতালীয়ভাবে। ফিজার কাঁধের দিকের জামার হাতা টেনে নামাতেই ফিজা আবরাজের হাত ধরে ফেলল। আবরাজ সাথে সাথে থেমে গেল। পাগলামি থামিয়ে বইয়ের মুখের দিকে তাকালো। ফিজা নিস্তেজ গলায় বলল, ডক্টর নিষেধ করেছে আবরাজ। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ সুগন্ধি ফুল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হচ্ছে এক যুগ হবে তোমায় আমি আদর করি না। আবরাজ ফিসফিস করে বলে উঠল। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগলো, কিন্তু কিছু করার নেই তো। তবে হঠাৎ করে আবার আবরাজকে নিজের দিকে টেনে নিল। আবরাজ বইয়ের অধরে আলতো করে স্পর্শ করলো শুধু। সরে আসতে নিলেই ফিজা শক্ত করে আবরাজের টি শার্ট টেনে ধরলো। পিঠের দিকে নখের আঁচড় পড়ল। আবরাজ ভ্রু কুচকে তাকাতেই ফিজা আবরাজকে উস্কে দিল। যা এতদিন আবরাজ নিজে করে এসেছে, আজ ফিজা তা করেছে। বিস্ময় পুরুষটার চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তবে বইয়ের অধঃসুধা পানে সে কার্পণ্য করে না। গলায়, ঘাড়ে, বুকের উপরিভাগে মাতাল করা স্পর্শ দিতে লাগলো। ফিজা ভেবেই নিল আবরাজ হয়তো তাকে ছাড়বে না আজ, কিন্তু ফিজার ভাবনার ভুল প্রমাণ করে দিয়ে আবরাজ বইয়ের উপর থেকে সরে এলো। মেয়েটার গায়ের পোশাক ঠিকঠাক করে দিয়ে নিজের বুকের উপর নিল টেনে। শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকে আমার কাঁদতে ভালো লাগে সুগন্ধি ফুল, কিন্তু দুঃখে নয়, আমার দেওয়া সুখের স্পর্শে তুমি কাঁদলে আমার নিজেকে সুখী লাগে, ভালো লাগে আমার। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে মানুষটার হৃদস্পন্দন। তার মনের মধ্যে অনুভূতির যুদ্ধ করে, আন্দোলন করে। মানুষটা ভালো না খারাপ, সেই যুদ্ধকে জয় হবে ফিজা সেই নিয়ে আজও অনিশ্চিত। কালো রঙের গাড়িটা থেকে নেমে কালো রঙের হুডি পরা এক যুবকের অবয়ব একতলা বাড়িটার ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভিতর গেটের সামনে দাঁড়িয়ে ফোন বের করে কাউকে কল করলো। প্রথমবার বেজে ফোন কেটে গেল, রিসিভ করে না কেউ। দ্বিতীয়বার কল করতে রিসিভ হলো। গম্ভীর স্বরে পুরুষটা বলে উঠল, গেইটে আসো ফার্স্ট, আম্মুকে বলার প্রয়োজন নেই, দাঁড়িয়ে আছি আমি। ওপাশ থেকে কিছু বলার আগে কল কাট করে দিল পুরুষটা। এরপর ফোন পকেটে নিয়ে দাঁড়িয়ে রইল। এক মিনিটের মধ্যেই কেউ একজন এলো। ভেতরের ঘরের দরজা খুলে বারান্দায় এসে গেটে দাঁড়ালো। কল্পনায় ছিল না, ও স্বপ্নেও ভাবতে পারেনি আজ এই পুরুষের সাক্ষাৎ পাবে সে। হতভম্ব হয়ে গেট খুলে দিল। খুব সাবধানে আব্রাহাম ভেতরে প্রবেশ করলো। গেট আলগোছে লাগিয়ে মেহেরিনের হাত ধরে ভেতরে চলে এলো। রুমে ফিরে দরজা লক করে দিল। মেহেরিন হঠাৎ ঘুম ভাঙায় বেচারি ঘরে আছে, কিছু বুঝতে পারছে না। আব্রাহাম শরীর থেকে হুডি খুলে নিল। নিচে কিছু নেই। হুডি খুলতেই উন্মুক্ত লোমশ চওড়া শক্তপোক্ত বক্ষদেশ মেহেরিনের দৃষ্টিগোচর হলো। গলার নিচের দিকে লাল লাল আঁচড় দেখে গতরাতে কিছু মধুময় মুহূর্ত মনুষ্য পাঠ্যে ভেসে উঠল। লজ্জায় লজ্জিত ভীতু মেহেরিন মুখ লুকানোর আশ্রয়টা পায় না। কি করবে না করবে ভাবতে ভাবতে হাত চলে যায় চোখের উপর। দুই হাতে তালু দিয়ে চোখ আড়াল করে দাঁড়ায়। আব্রাহাম হুডি হাতে নিয়ে মাত্র চুল ঠিক করায় মনোযোগ দিয়েছিল। তবে সামনে দৃষ্টি পড়তেই সাথে সাথে বোকা বনে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিস্তেজ গলায় বলে উঠল, হোয়াট? মেহেরিন মাথা এদিক ওদিক নাড়িয়ে কিছু না বুঝালো। তবে আব্রাহাম মানল না। নিজের শরীরের দিকে তাকিয়ে ফের মেহেরিনের দিকে আর চোখে চাইলো। এরপর হাতের হুডিটা চেয়ারে রাখলো। আরো 2 কদম সামনে এলো। মেহেরিনের একদম নিকটে দাঁড়িয়ে মেয়েটার কোমরে এক হাত রাখলো। ঝট করে নিজের দিকে টেনে নিল। তবুও মেহেরিন চোখের উপর থেকে হাত সরালো না। আব্রাহাম বলল, হাত নিচে করো। মেহেরিন সাথে সাথে হাত নামিয়ে নিল। শরীরটা কেমন কাঁপছে ক্ষণে ক্ষণে। আব্রাহাম অনেকটা ঝুঁকে মেহেরিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহেরিন আব্রাহামের উন্মুক্ত বুকে হাত ঠেকিয়ে বলল, আমার কেমন লাগছে কেমন জানি না। আব্রাহাম আরো ঝুঁকে যখন মেহেরিনের গলায় মুখ ডুবিয়ে দিল, তখনই মেহেরিন চমকে উঠল। আব্রাহামের বুকের উপর রাখা হাত আপনা আপনি ঘাড়ে চলে গেল। শক্ত করে খামচে ধরতে পারল না। শরীরটা যেন অবশ হয়ে এলো। আব্রাহাম বউয়ের ঘাট থেকে চুপচাপ বৃষ্টির ন্যায় চুমু খেতে খেতে থুতনিতে এসে থামলো। ঠোঁটের কোনায় ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। মেহেরিন এ পর্যায়ে এসে আব্রাহামের চুল খামচে ধরলো। আব্রাহাম সঙ্গে সঙ্গে বউয়ের অধরে হামলা করলো। সিগারেট পোড়া পুরুষালী অধরের সংঘর্ষে পিষ্ট হলো সামনের রমণীর নরম গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট। অসহ্য যন্ত্রণা হলো বক্ষদেশ। শরীরের রন্ধনে ছড়িয়ে পড়ে সেই যন্ত্রণা। হাঁপিয়ে উঠে সে। পারে না সামনের পুরুষের সঙ্গে একসময় স্থির থাকতে পারল না এক স্থানে। মানুষটার দানবীয় হাতের বন্ধনে মুখটা শক্ত করে ধরে বিছানায় নিয়ে ফেললো শরীর। গলার ওড়না খুলে দূরে ফেলতে মেহেরিন দম বন্ধ করে রাখলো। সামনের মানুষটা বোধহয় বিরক্ত হলো।
ঠোঁট ছেড়ে মেয়েটার মুখের দিকে চাইলো। প্রথমে বিরক্তি নিয়ে তাকালো, পরবর্তীতে মেহেরিনের ভীতু ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করলো। মেহেরিনের উপর থেকে সোজা হয়ে উঠে বসলো পাশে। এরপর পায়ের জুতোর ফিতা খুলতে খুলতে বলল, লেটস ট্রাই এগেন। গতকাল রাতের। মেহরিন নিজেকে সামলে সময় নিয়ে বলতেই যাচ্ছিল কিছু, তবে আব্রাহাম শুনল না পুরো কথা। তার আগে বলে উঠল, ইয়েস। লাইট অফ করে যখন আব্রাহাম এগিয়ে এলো, মেহরিনের তখন অন্তর কাঁপে, বুকটা দূর দূর করে, শরীরটায় যেন এক ফোঁটা শক্তি নেই। ভয়ে নাকি ভালো লাগার অনুভূতির সংমিশ্রণে মেয়েটা সেই হিসেব মিলাতে পারে না। আব্রাহাম ওর জামার ফিতা টানতে টানতে মেহরিন শান্ত হয়ে গেল, হাত জোড়া তুলে আব্রাহামের গলায় জড়িয়ে ধরলো। এই যেন আহ্বান, কাছে আসার আহ্বান, নিজের সবটুকু উজাড় করে দিয়ে অনুভূতির জানান দেওয়া। একটুও বাধা দিল না স্বামীকে। গত রাতের জন্য নিজেকে অসুস্থ অনুভব করলেও সে সব পাত্তা দিল না। যত প্রশ্রয় দিবে ততই পেয়ে বসবে, এই কথা মিথ্যা নহে। আব্রাহাম তেমন। বইয়ের আশকারা পেয়ে আরও নিজের সঙ্গে ঘনিষ্ঠ করল বউকে। বইয়ের সর্বাঙ্গে নিজের স্পর্শ দিতে ভুলল না পুরুষ। বাহিরে আলো ফুটতে অনেক দেরি। আব্রাহাম তখন ওয়াশরুমে, এখনো আজান হয়নি। মেহেরিন নিজের ভেজা চুল গামছা দিয়ে বেশ কয়েকবার মুছে ফেলেছে, দ্রুত শুকিয়ে নিতে হবে চুল। আব্রাহাম চলে যাবে এখন, পরে চুল ভেজা থাকলে মা নিশ্চয়ই সন্দেহ করবে। এদিকে আব্রাহাম চাইছে না সে এখানে এসেছে, শাশুড়ি সেটা জানে। মেহেরিন গামছা রেখে আব্রাহামের হুডি আর প্যান্ট চেয়ার থেকে এনে বিছানায় ভাঁজ করে রাখলো। তখন হুডির পকেটে কিছু লাগলো মেহেরিনের হাতে। সে কৌতূহল নিয়ে একবার দেখার জন্য উদ্যত হয়েও পরক্ষণে সে চিন্তা বাদ দিল। বিছানায় রেখে যখন চলে যাবে তখন আব্রাহামের গম্ভীর স্বর ভেসে আসে, ওটা বের করে নাও, নাকের ফুল আর একটা চেইন আছে। ভাইয়া গতকাল ফিরেছে, বিশেষ করে এটা দিতেই আসা হয়েছিল। মেহেরিনের বড্ড হাসি পেয়ে গেল। বোকা সে, তবে অতটা নয়। আচ্ছা, এগুলো দিতে এসেছেন তাহলে? আব্রাহাম অপ্রস্তুত হলো। মেয়েটা তাকে নিয়ে উপহাসের সুর তুলছে, মনে মনে এটা ভাবছে না তো গিফট দিতে এসে আব্রাহাম আর ভাবে না? কি অদ্ভুত, সে নিজেই সাফাই কেন দিচ্ছে? ভেজা চুলের পানি ঝাড়তে ঝাড়তে সে এসে প্যান্ট হাতে তুলে নিল। মেহেরিনের কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। মেহেরিন ঠোঁট টিপে হাসলো। গিফট দিতে এসেছে, এটা তো একটা বাহানা মাত্র। তবে আর কিছু বলল না। আলো ফোটার আগে আব্রাহাম বেরিয়ে গেল। মেহেরিনের দেহ দুর্বল হলেও মন চনমনে হয়ে উঠল। কোনো এক পুরুষ রাত বিরেতে তার জন্য আসবে, এ যেন স্বপ্ন বলা চলে, তবে আজ তা বাস্তব। সে আপন মনে এই প্রেমিক রূপে থাকা অপ্রেমিককে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে বহু আগে থেকেই। কি করা হচ্ছে সুগন্ধি ফুল? ঘুম ঘুম স্বরে আব্রাজের প্রশ্নে চমকে উঠল ফিজা। তড়িৎ নিজের হাতের ফোন লুকিয়ে ফেলার পায়তারা করে। বালিশের তলায় রাখতে গিয়ে ঠিকঠাক স্থান খুঁজে পায় না, তার আগে হাত ধরে ফেলে আব্রাজ। ফিজা ঠোঁট কামড়ে ধরে। কি হবে এখন? আব্রাজ ফোন চেক করবে? এইসব ভাবতেই মেয়েটার গলা শুকিয়ে আসে, কাটকাট হয়ে পানির তেষ্টা অনুভব করলো। আব্রাজ এর মধ্যে আবারও বলল, লুক এট মি। ফিজা অন্যদিকে তাকে। আব্রাজ এক হাতে ফোন আর এক হাতে মেয়েটার চোয়াল চেপে ধরে নিজের দিকে করে। ফিজা পিটপিট করে তাকিয়ে বলে উঠল, কিছু বলবেন? গিভ মি দ্য ফোন। টাইম দেখবেন তো? 8:17 বা। শাট আপ সুগন্ধি ফুল। চমকে উঠল ফিজা। চালাকি কাজে লাগে না। আব্রাজ হ্যাচকা টানে ফিজাকে নিজের কোলে তুলে বসিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। পুরুষালী শক্ত হাতের থাবা থেকে ফিজা ফোনটা রক্ষা করতে পারে না। আব্রাজ একদম দুজনের চোখের সামনে রেখেছে ফোন। ফোনের লক খুলতে ভেসে উঠল একটা ভিডিও। মেয়েটা শাড়ি পরছে, মোমবাতির আগুনের আলোতে মেয়েটার ফর্সা শরীরও আগুনের ন্যায় জলজল করছে। ফিজা এক চোখ খুলে সামনে দেখলো, তখনও ভিডিও প্লে হচ্ছে। ফিজার লজ্জায় কান গরম হয়ে এলো। আব্রাজ শব্দ করে হেসে উঠল। তারই ফোনে মেয়েটা নিজের ভিডিও দেখছে। ফিজা তখন সাফাই দিল, আমি এটা ইচ্ছে করে দেখিনি, বিশ্বাস করুন। আপনার ছবি দেখছিলাম, তারপর হঠাৎ করে এটা চলে আসে। মিথ্যা ঢাকতে গিয়ে সত্যি বলে ফেলেছে মেয়েটা। কি আশ্চর্য কথাবার্তা। আব্রাজ তখনও ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির। হিমশীতল চাহনিতে দেখতে থাকে কোমরে শিফন শাড়ি, হাতে কুচি কুচতে থাকা ফর্সা হাতটার দিকে। ফর্সা কোমরে একটা তিল জলজল করছে। আব্রাজ সেটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগে। আব্রাজ ফোনটা রেখে ভুয়ের বাঁকানো কোটি দেশে হাত ছুঁয়ে দিল। মেয়েটার নরম তুলতুলে শরীরটা শক্ত পুরুষালী পুরুষের হাতে বন্দি করে নিল। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠে বলে উঠল, আই নিড সাম ফার্স্ট মর্নিং কিস। মেয়েটার শরীর ঝিমিয়ে আসে, কথার খেই হারিয়ে যায়। রাতের এত পাগলামি করেও আবার এখন শুরু হয়েছে। ফিজার শরীরটা ব্যথায় যেন টনটন করছে। আব্রাজের হাতের বাঁধন দৃঢ় হয়। চোয়াল চেপে ধরে মুখ এগিয়ে আনে ফিজার। শক্ত পুরুষালী ঠোঁট দ্বারা চেপে ধরে নরম ঠোঁট একসময় গলা থেকে ঘাড়ে নেমে আসে, সেখানে দাঁত দিয়ে কামড়ে দিয়ে তবে ছাড়ে ফিজাকে। ফিজা কিছু বলে না। আব্রাজ হাসকি আওয়াজে বলে, তোমার নেশা আমার সর্বঙ্গ ছুঁয়ে আছে। তোমাকে দেখলে আমার নিজেকে যে মাতাল মাতাল লাগে সুগন্ধি ফুল।
পারফিউমের মাতাল করা সুবাসে ফিজার ঘোর লেগে যাচ্ছে। আবরাজ ততক্ষণে ওয়াশরুম চলে গিয়েছে। ফিজা তখনও বসে আছে। গায়ের কমফোর্টার টেনে ভালো করে গায়ে জড়িয়ে নেয়। আবরাজ শাওয়ার নিয়ে একেবারে বেরিয়ে এলো। পরনে একটা টাওয়েল মাত্র, চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। ফিজা অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল। পানির ঝাপটা মুখে পড়তেই চমকে উঠল কিছুটা। তড়িতে সামনে দৃষ্টি ফেলে দেখলো নিজের ব্যক্তিগত পুরুষটা দাঁড়িয়ে তার সামনে, নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আবরাজের বউয়ের দিকে। এই চাহনির ব্যাখ্যা ফিজা জানে। সে সব অগ্রাহ্য করলো আপাতত, বরং বালিশে হেলান দিয়ে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করতে করতে আবরাজকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, এখন কোথায় যাচ্ছেন আপনি? বউয়ের দিকে যে হাত বাড়িয়েছে সেই হাতটাকে সাইজ করতে যাচ্ছে। আবরাজ ঝুঁকে এলো। ফিজার চোয়ালটা আলতো করে চেপে ধরে কপালে চুমু খেলো। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজের কথায় মেয়ে কিংকর্তব্য বিমূঢ় অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, জুনায়েদ। আবরাজের আলগোছে চোয়াল চেপে রাখা হাতের বাঁধন দৃঢ় হলো। বিছানায় এক হাঁটু রেখে ফিজার কোমরের নিচে এক হাত রাখলো। আচমকায় হ্যাচকাটানে ফিজার দেহটা নিজের সাথে ঘনিষ্ঠ করলো। চক্ষু গরম করে চাইলো বউয়ের দিকে, যেন চোখ দিয়ে ভস্য করে দিতে চাইলো। চোয়াল চাপ প্রয়োগ করে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, আই অ্যাম সেইং, শুয়োরটার নাম তুমি মুখে নেবে না সুগন্ধি ফুল। গট ইট? এহেন কঠোরতায় ফিজার দেহ মন কম্পিত হলো। চোখ পিটপিট করে তাকাতে আবরাজের গলার দিকে টপসটা আবারও টেনে নামিয়ে নিল। ফিজা আর চোখে একবার সেদিকেও দৃষ্টিপাত করে, তবে টু শব্দ করে না। নাম মুখে নেওয়াতে এমন করছে, না জানি এখন জুনায়েদ কবিরের হয়ে সাফাই দিলে কি করবে। চুপ থাকায় শ্রেয় মনে হলো। তবে তার চেয়ে বেশি যেটা ভাবাচ্ছে, জুনায়েদ এখন কোথায়। আবরাজ নিশ্চয় এত সহজে জুনায়েদকে পেয়ে যাবে না। ফিজার ভয়ের তো মুখের দিকে তাকিয়ে আবরাজের দৃষ্টি শীতল হলো। কিছু সময় শান্ত দৃষ্টে চেয়ে রইল বইয়ের আলা ভোলা মায়াবী মুখটার দিকে। এরপর চোয়াল ছেড়ে বইয়ের এলোমেলো চুলে হাত চালালো। কিছু না বলে আবারও কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে চলে গেল। ফর্মাল শার্টের উপর ওয়েস্টকোটটা পরে ব্লেজার হাতে নিয়ে কক্ষ ত্যাগ করলো। একবার পেছনে তাকালো না পর্যন্ত। এত ধমকাধমকি করে একবার সরিও বলল না। ফিজার মন রাগে অভিমানে টইটুম্বর হয়ে আবারও শুয়ে পড়ল। উঠে যে ফ্রেশ হবে সেই ইচ্ছে শক্তিটুকু আপাতত নেই। শরীর দুর্বল, সাথেই আবরাজ খান নামক পুরুষটার কথা এসে মর্মাহত। জুনায়েদের শরীরে হাড়গুলো ভেসে উঠেছে কয়দিনে। পেটের দিকে পাঁজরগুলো দূর থেকে অনায়াসে গোনা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গর্তে চলে গিয়েছে। চোয়ালটা নিতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহটা দিয়ে যে কোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। এখন আকর্ষণীয় এই শরীরের করুণ অবস্থা। হাতের চকচকে ট্যাটুটার অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে ধূসর দেখাচ্ছে। পরিপাটি চুলগুলোর অবস্থা এলোমেলো। ধূসর রঙের চোখ জোড়ার মনিটা বড্ড ক্লান্ত। আবরাজের শান্তি লাগে, তবে বুকে আগুন জ্বলছে। কিসের আগুন? ওই যে বইয়ের দিকে নজর দিয়েছে। আবরাজের ব্লেজারটা সাব্বির হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবরাজ কফির মগে বেশ তৃপ্তি নিয়ে ঠোঁট বসিয়ে চুমুক দিচ্ছে আর জুনায়েদকে দেখছে। মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, ছাড় দেওয়া যায়, কিন্তু কতবার সেই মহান ব্যক্তির রোল প্লে করা যায়। আবরাজ যেন ক্লান্ত। জীবনে কখনো যা সে করেনি, বইয়ের কথা ভেবে ভেবে সেভাবে চলার চেষ্টা করছিল, তবে কিছুতেই তাকে সেভাবে চলতে দিচ্ছে না পরিস্থিতি। বলো আর কিছু বেইমান মানুষ নামক কিট বলো। জুনায়েদ তবুও একটু নুয়ে পড়েনি। কি কঠোর দৃষ্টিতে আবরাজের পানে চেয়ে। আবরাজ কফিটা শেষ করে একজন গার্ডের হাত থেকে একটা হকি স্টিক হাতে তুলে নিল। সেটা নিয়ে গাড়ির সাথে ঠেস দিয়ে রাখলো। ওয়েস্টকোটের বুকের দিকের একটা বাটন খুলে শার্টের হাতা গুটিয়ে কনুয়ের উপর সুন্দর করে ভাঁজ করে রাখলো। গাড়ির সাথে রাখা হকি স্টিকটা আবারও হাতে তুলে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল শক্তপোক্ত মেঝেতে পড়ে থাকা জুনায়েদের দিকে। আবরার নিজের কেবিনে বসে। সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করলো, হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি থেকে খাবার এসছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো। সে তখনও কিছু ভেবে চলেছে। দৃষ্টিটা সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল, জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে, এরপর জুনায়েদের ব্যবস্থা করলো। এখন আবার স্যারের এই মুড। মহা মুশকিল। কি যে ভাবছে স্যার, সে সব ভেবে সে হয়রান। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোর ম্যামের জবটা করা ইম্পর্টেন্ট। বাসায় থেকে কি জয়া খিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল। কিসের কথা বলছে সে? যা ভাবছে এমন কিছুর ভয় কি
সারও পাচ্ছে, যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়। এতদিনে সে এটা ঠিকই বুঝে গিয়েছে। আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখলো। সাদা শার্টের উপর কালো রঙের ওয়েস্টকোট। শার্টে আবৃত থাকা শরীরের ভেতর হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হলো। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বির এখনো ফিজার হাতের রান্না খায়নি, তবে খাবার দেখে এটুকু অনুমান তো করাই যায়। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসলো। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার, তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমাঞ্চ হবে, অনলি থ্রিল, ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষটার বাচনভঙ্গি মনে হচ্ছে খুব দক্ষ সে এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে, ভাবখানা বড্ড গম্ভীর। সাব্বির হতভম্ব, তবুও মাথা ঝাঁকিয়ে সায় দিল আবরাজের কথায়। বাড়িতে যখন আবরাজ ফিরল, ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসেছে, আব্রাহাম গিয়ে নিয়ে এসেছে, ছুটি পড়েছে। আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি, এসেছে পর মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহেরিনকে খানবাড়িতে নিয়ে আসার জন্যে। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজের ভাবির জন্য এমন অস্থির হচ্ছে নাকি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর কদিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে এলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল, আমি রুমে যাওয়ার সময় নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে চলে গেল। আব্রাহাম একবার আর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। ফিজা গুটি গুটি পায়ে উঠে রুমের দিকে অগ্রসর হলো। মা মেয়ের কথাবার্তা তখনও চলছে। আব্রাহাম ফোন নিয়ে বসে আছে। মিলন খান অনেক পরে এলো, এসে মেয়ের পাশে বসলেন। মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল। আব্রাহাম এর মধ্যে একবার উঠে ডাইনিং এর দিকে গেল। ইলা বেগম তখন বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।